আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ নগর বণিক ও বাণিজ্য এই নামক যে অধ্যায়টি রয়েছে এই ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর হাতে কলমে সমাধান করে দেবো। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগেও আমি ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের বেশ কিছু অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ক্লাস 7 ষষ্ঠ অধ্যায় ইতিহাস অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। এক দাগে দেখো রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। দাগে যে শব্দটি অন্য শব্দগুলির সাথে মিলছে না সেটি হলো দৌলতাবাদ, এই দৌলতাবাদের তলায় দাগ দেবে। তারপরে খ দাগে যে শব্দটি অন্য শব্দগুলির সাথে মিলছে না সেটি হলো হুন্ডি, এই হুন্ডি এই শব্দের নিচে দাগ দেবে। গ দাগে যে শব্দটি অন্য শব্দগুলির সাথে মিলছে না সেটি হলো রূপো, এই রূপোর নিচে দাগ দেবে। তারপরে ঘ দাগে যে শব্দটি অন্য শব্দগুলির সাথে মিলছে না সেটি হলো কসবা। তারপরে উম দাগে যে শব্দটি অন্য শব্দগুলির সাথে মিলছে না সেটি হলো বুরহানপুর। এরপর আসছে দুই দাগে বলেছে যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এই ক স্তম্ভে আছে সিঁড়ি, এই সিঁড়ি খ স্তম্ভের আলাউদ্দিন খলজি এই নামের সাথে মিলবে, সিঁড়ি মিলবে আলাউদ্দিন খলজির সাথে। তারপরে দিনেমার মিলবে ডেনমার্কের অধিবাসী এটার সাথে। তারপরে সরাফ, ক স্তম্ভের সরাফ মিলবে খ স্তম্ভের মুদ্রা বিনিময়কারী এই শব্দের সাথে। তারপরে হৌজ, ক স্তম্ভের হৌজ মিলবে খ স্তম্ভের জল সংরক্ষণের সাথে। তারপরে ক স্তম্ভের চিরাগ ই দিল্লি মিলবে খ স্তম্ভের শেখ নাসিরুদ্দিন এর সাথে। এরপরে আসছি তিন দাগে বলা হচ্ছে যে সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 3-এর ক দাগের প্রশ্ন, কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত। এই প্রশ্নের উত্তরে লিখবে শহর শব্দটি ফরাসি শব্দ দাঁড়ি মধ্যযুগে বিভিন্নভাবে ভারতে শহর গড়ে উঠত। যেমন কমা দিয়ে একটা হাইফেন দেবে। 1 নম্বর পয়েন্ট করে লিখবে কখনো আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে কোনো স্থান জুড়ে শহর গড়ে উঠত। কখনো আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে কোনো স্থান জুড়ে শহর গড়ে উঠত দাঁড়ি যেমন সুরাট বুরহানপুর। এরপরে 2 নম্বর পয়েন্ট করে লিখবে রাজনৈতিক ও প্রশাসনিক কারণেও শহর গড়ে উঠত দাঁড়ি হয়ে উঠত প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী দাঁড়ি যেমন দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি প্রভৃতি। তারপরে 3 নম্বর পয়েন্ট ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো শহর দাঁড়ি যেমন আজমির, কাশী প্রভৃতি। 4 নম্বর পয়েন্ট শিল্পকেন্দ্র হিসেবেও গড়ে উঠত কোনো শহর যেমন আহমেদাবাদ, ঢাকা প্রভৃতি। এরপর আসছি খ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল। এই প্রশ্নের উত্তর লিখবে কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথোরাকে কেন্দ্র করে। দাঁড়ি এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি দাঁড়ি খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায় দাঁড়িয়ে আগেরকার মতো আরাবল্লীর পাথুরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজ তুগলক যে ফিরোজাবাদ শহর গড়লেন তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা দাঁড়ি এই শহর ছিল যমুনা নদীর পাড় বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটে ও নদীপথে জিনিসপত্রের আদান প্রদানের সুবিধা হয় দাঁড়ি এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে
আস্তে ক্ষয় পেতে শুরু করে। এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে শুরু করে। দাঁড়ি এরপর আসছি গদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? এর উত্তর হবে যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। দাঁড়ি শহরের পথঘাট ও ঘিঞ্জি হয়ে পড়েছিল। শহরের পথঘাট ও ঘিঞ্জি হয়ে পড়েছিল। দাঁড়ি আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না। দাঁড়ি এ কারণেই বাদশাহ শাহজাহান যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় 1639 খ্রিস্টাব্দে গড়ে তোলেন শাহজাহানাবাদ শহর। এরপরে আসি ঘদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? এই প্রশ্নের উত্তর লিখবে ইংরেজ বণিকরা প্রথমে মসুলিপট্টনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ইংরেজ বণিকরা প্রথমে মসুলিপট্টনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। দাঁড়ি পরবর্তীতে আগ্রা, পাটনা, বুরহানপুরে ইংরেজদের কুঠি স্থাপিত হয়েছিল। দাঁড়ি কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতন করে বাড়ি ঘর তৈরি করত। দাঁড়ি কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। দাঁড়ি এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকতো। দাঁড়ি নিজেদের জাহাজে করে তারা ইউরোপে মাল পাঠাতো। দাঁড়ি এরপরে আসছি উমদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন? এই প্রশ্নের উত্তর লিখবে মুঘল শাসকরা নানাভাবে বণিকদের ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। দাঁড়ি যেমন 1. পণ্য শুল্ক ছাড়। এই পয়েন্টের আন্ডারে লিখবে পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়ে মুঘল শাসকরা বণিকদের ব্যবসা বাণিজ্যে সুবিধে করে দিতেন। পণ্যের ওপর শুল্ক ছাড় দিয়ে মুঘল শাসকরা বণিকদের ব্যবসা বাণিজ্যে সুবিধে করে দিতেন। দাঁড়ি 2 নম্বর পয়েন্ট কুঠি নির্মাণের অনুমতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে বাণিজ্যের সুবিধার জন্য মুঘল শাসকরা ইউরোপীয় বণিকদের বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে কুঠি নির্মাণের অনুমতি দেন। 3 নম্বর পয়েন্ট নিরাপত্তা প্রদান। মুঘল শাসকরা ব্যবসা বাণিজ্যের উন্নতির সংকল্পে বণিক শ্রেণীর নিরাপত্তাও প্রদান করতেন। দাঁড়ি এরপরে আসি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। ক দাগে বলা হচ্ছে যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? এই প্রশ্নের উত্তর লিখবে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম ছিল দিল্লি। ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম ছিল দিল্লি। দাঁড়ি দিল্লির গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠার পিছনে যে কারণগুলি ছিল তা হলো কমাতে একটা হাইফেন দেবে, তারপর পয়েন্ট করে করে লিখবে। 1 নম্বর পয়েন্ট ভৌগোলিক অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরা ও যমুনার সমতলের সংযোগস্থলে। দাঁড়ি ফলে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। দাঁড়ি 2 নম্বর পয়েন্ট প্রাকৃতিক সীমানার সুবিধা। এই পয়েন্টের আন্ডারে লিখবে যমুনা নদী এখানে প্রধান জলপথ, যা শহরের পূর্ব দিকে
প্রাকৃতিক সীমানার মতো বহমান ছিল। যমুনা নদী এখানে প্রধান জলপথ, যা শহরের পূর্ব দিকে প্রাকৃতিক সীমানার মতো বহমান ছিল দাঁড়ি। ফলে বহু যুগ ধরেই রাজা বণিকবৃন্দ এই অঞ্চলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রাজা বণিক বৃন্দ এই অঞ্চলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন দাঁড়ি। এরপর আসি 3 নম্বর পয়েন্টে। এখানে বলা হচ্ছে যে রাজনীতি ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই পয়েন্টের আন্ডারে লিখবে দিল্লির সিংহাসন দখল করেই একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা ঘটত। দিল্লির সিংহাসন দখল করেই একটি নতুন রাজবংশের প্রতিষ্ঠা ঘটত। অর্থাৎ দিল্লি ছিল ভারতের রাজনৈতিক প্রাণকেন্দ্র দাঁড়ি। এরপর প্যারা চেঞ্জ করে লিখবে এছাড়া এই শহরে অনেকগুলি বড় বাজারের অস্তিত্বও ছিল, যেখানে দেশ বিদেশের বণিকরা নানা পণ্য সম্ভার নিয়ে আসতো দাঁড়ি। এরপর চলে আসছি 4 খদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। এই প্রশ্নের উত্তর লিখবে শাহজাহান 1639 খ্রিস্টাব্দে শাহজাহানাবাদ শহর নির্মাণ করেন দাঁড়ি। এই শহর হিন্দু ও মুসলিম শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। বর্তমানে আমরা শাহজাহানাবাদের নাগরিক চরিত্র সম্পর্কে আলোচনা করব দাঁড়ি। যথা কমা দিয়ে একটা হাইফেন দেবে। এবার 1 নম্বর পয়েন্ট করে লিখবে শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির। এখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করত নানা ধরনের বাড়িতে। 2 নম্বর পয়েন্ট রাজপুত্র ও উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকতো দাঁড়ি। ধনী বণিকেরা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকতো দাঁড়ি। সাধারণ ব্যবসায়ীরা থাকতো নিজেদের দোকানের উপরে বা পিছনের দিকের ঘরে। এরপরে 3 নম্বর পয়েন্ট বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুঁড়েঘর ছিল দাঁড়ি। এইসব কুঁড়েতে সাধারণত সৈনিক, দাসদাসী, কারিগর প্রমুখ মানুষজন থাকতো। এরপর আসি 4 নম্বর পয়েন্টে। এখানে বলা হচ্ছে যে বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না। উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি থাকতো। এরপরে 5 নম্বর পয়েন্ট কোনো উৎসবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরা একসাথে পরব উদযাপন করত দাঁড়ি। এরপরে চলে আসছি 4 গদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল। এই প্রশ্নের উত্তর হবে দিল্লির সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল এর নানা কারণ ছিল। কমা দিয়ে একটা হাইফেন দেবে, তারপরে লেখা শুরু করবে প্যারা চেঞ্জ করে। খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন দাঁড়ি। এইসব শহরে সুলতানরা ও তাদের অভিজাতরা, সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলি জনবহুল হয়ে ওঠে দাঁড়ি। শহরের প্রাসাদ, মসজিদ, বাজার, রাস্তাঘাট, সরাইখানা, স্নানাগার, জল সরবরাহর ব্যবস্থা ইত্যাদি তৈরি করতে অনেক কাঁচামাল ও শ্রমিক দরকার হতো দাঁড়ি। এরা কেউ ভারতীয়, কেউ ভারতের বাইরে থেকে আসা লোক, কমা
কেউ বা যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়া দাস, কেউ বা যুদ্ধে পরাজিত ও বন্দী হওয়া দাস। দাঁড়ি, শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের যোগান দেওয়ার জন্য, শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামালের যোগান দেওয়ার জন্য আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল, আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে উঠেছিল। এরপরে প্যারা চেঞ্জ করে আবার লিখবে, আবার সুলতানদের সামরিক প্রয়োজনে রাখা বিরাট সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। আবার সুলতানদের সামরিক প্রয়োজনে রাখা বিরাট সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। দাঁড়ি, ওই নগদ টাকা জোগাড়ের জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে উৎপন্ন শস্য বিক্রি করতে বাধ্য হতো। ওই নগদ টাকা জোগাড়ের জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করতে বাধ্য হতো, সেই শস্য নিয়ে বাণিজ্য চলতো। দাঁড়ি, একদম শেষে প্যারা চেঞ্জ করে লিখবে লাস্টের প্যারায়, এছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস বেসনের জন্য, এছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস বেসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগের বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য, প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সে যুগের বাণিজ্যের আরেকটি বৈশিষ্ট্য। দাঁড়ি, এরপরে চলে আসি 4 ঘদাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল লেখো। এই প্রশ্নের উত্তর লিখবে, মধ্যযুগে ভারতে দেশের অভ্যন্তরে স্থলপথ ও জলপথ ধরে বাণিজ্য চলত। মধ্যযুগে ভারতে দেশের অভ্যন্তরে স্থলপথ ও জলপথ ধরে বাণিজ্য চলত। দাঁড়ি, এক্ষণে এই বাণিজ্যের ধরন সম্পর্কে আলোচনা করা যেতে পারে, এক্ষণে এই বাণিজ্যের ধরন সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এরপর পয়েন্ট করে করে লিখবে। 1 নম্বর পয়েন্ট করে লিখবে গ্রাম ও শহরের বাণিজ্য। 1 নম্বর পয়েন্ট কি? গ্রাম ও শহরের বাণিজ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য, জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে পণ্য রপ্তানি হতো, গ্রাম থেকে শহরে পণ্য রপ্তানি হতো। দাঁড়ি, এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানান রকমের খাদ্যশস্য, এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানান রকমের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ প্রভৃতি, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ প্রভৃতি। দাঁড়ি, 2 নম্বর পয়েন্ট করে লিখবে এক শহর থেকে অন্য শহরে বাণিজ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র। এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র। দাঁড়ি, যেগুলো ধনী অভিজাতদের জন্য তৈরি করতো কারিগররা, যেগুলো ধনী অভিজাতদের জন্য তৈরি করতো কারিগররা। দাঁড়ি, এরপরে 3 নম্বর পয়েন্ট লিখবে সুলতানের জন্য আমদানিকৃত দ্রব্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। দাঁড়ি, এরপরে 4 নম্বর পয়েন্টে লিখবে সুতি ও রেশমের কাপড়ের চাহিদা। এই পয়েন্টের আন্ডারে লিখবে বাংলাদেশ করমণ্ডল গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। বাংলাদেশ করমণ্ডল গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। দাঁড়ি, এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়, এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। দাঁড়ি, এরপরে 5 নম্বর পয়েন্ট হস্তশিল্পের বাণিজ্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে সুলতানি যুগে বিভিন্ন হস্তশিল্পের বাণিজ্য হতো। দাঁড়ি, এর মধ্যে ছিল চামড়া, কাঠ, ধাতুর তৈরি বিভিন্ন জিনিস, গালিচা ইত্যাদি। এর মধ্যে ছিল চামড়া, কাঠ, ধাতুর তৈরি বিভিন্ন জিনিস, গালিচা ইত্যাদি। 6 নম্বর পয়েন্ট লিখবে কাগজ তৈরি। এই পয়েন্টের আন্ডারে লিখবে সুলতানি যুগে ভারতে কাগজ তৈরি শুরু হয়, সুলতানি যুগে ভারতে কাগজ তৈরি শুরু হয়। দাঁড়ি, এক সময় দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি শুরু করেন, এক সময় দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি শুরু করেন। এরপর একদম শেষে প্যারা চেঞ্জ করে লিখবে এভাবেই মধ্যযুগের ভারতে দেশের অভ্যন্তরে বাণিজ্য চলতো, এভাবেই মধ্যযুগের ভারতে দেশের অভ্যন্তরে বাণিজ্য চলতো। দাঁড়ি, উন্নত যোগাযোগ ব্যবস্থা মুদ্রার প্রচলনের ফলে যা হয়ে উঠেছিল যথেষ্ট সমৃদ্ধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা মুদ্রার প্রচলনের ফলে যা হয়ে উঠেছিল যথেষ্ট সমৃদ্ধ। দাঁড়ি, এরপরে চলে আসছি 4 উমদাগের প্রশ্নে। এখানে বলা আছে যে ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি রপ্তানির রেখচিত্র দেখে ওই যুগের বৈদেশিক বাণিজ্যের সম্বন্ধে তোমার কি ধারণা হয়। এই প্রশ্নের উত্তর লিখবে খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলো বাণিজ্যিক কোম্পানির পত্তন ঘটে। এর মধ্যে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি, দিনেমার প্রমুখ বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে।
এখানে এই বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এরপর কমা দিয়ে হাইফেন দেবে, তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতের সুরাট ও দাক্ষিণাত্যের মুসলিপট্টনম বন্দর এলাকার প্রতি আকৃষ্ট হয়েছিল। এখানে বানানটা ঠিক করে নেবে, মুসলি নয় মসুলি, দন্তেশ্বয় রস্যু দেবে, ময়ের রস্যু দেবে না। মুসলিপট্টনম বন্দর এলাকার প্রতি আকৃষ্ট হয়েছিল দাঁড়ি কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দাঁড়ি। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে ভারত বৈদেশিক বাণিজ্যের অঙ্গ হিসেবে ইউরোপের দেশগুলো থেকে রূপা ও সোনা আমদানি করে। ভারত বৈদেশিক বাণিজ্যের অঙ্গ হিসেবে ইউরোপের দেশগুলো থেকে রূপা ও সোনা আমদানি করে দাঁড়ি। এছাড়াও পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারত আমদানি করে মশলা তামা প্রভৃতি। এছাড়াও পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারত আমদানি করে মশলা তামা প্রভৃতি দাঁড়ি। অপরদিকে ভারত ইউরোপের দেশগুলিতে রপ্তানি করে গোলমরিচ, নীল, সুতিবস্ত্র এবং রেশমের বস্ত্র। দাঁড়ি। এছাড়াও ভারত পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করে সুতিবস্ত্র, আফিম। দাঁড়ি। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে বৈদেশিক বাণিজ্যের প্রভাব বৃদ্ধি পেলে ইউরোপীয় বণিক কোম্পানিগুলো ধীরে ধীরে বাণিজ্যিক কুঠি বানাতে শুরু করে। দাঁড়ি। এভাবেই সপ্তদশ শতকে ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। দাঁড়ি। এছাড়াও মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবস্থার করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিলে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে যায়। এটাই ছিল ক্লাস 7-এর ইতিহাস পাঠ্য বইয়ের 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।